প্রিয় দর্শক, চ্যানেলের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। সাথে আছি আমি সামান্তা। দর্শক, নির্বাচনকে সামনে রেখে নানান সমীকরণ চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। আগামীকাল 10 ডিসেম্বর কিন্তু তফসিল ঘোষণার যে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে এবং আশা করছি আমরা যে সন্ধ্যার মধ্যে তফসিলের একটি আভাসও দেখতে পাবো। এরই সাথে কিন্তু বিভিন্ন জোট গঠন করছে বিভিন্ন দলগুলো। বিএনপি এখনো কোনো জোট গঠন করেনি, আগের মতো নির্বাচন করবে এবং আমরা যে জাতীয় পার্টির কথা শুনছি 20টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোট গঠন করেছে এবং এনসিপিও জোট গঠন করেছে। এই যে বিভিন্ন জোটের সমীকরণ, একই সাথে বিএনপিতে যারা যারা নমিনেশন পাননি তাদের একটি আশা ছিল যে ওইটি আসলে প্রাথমিক নমিনেশন ছিল, এরপরেও আরেকটি দেওয়া হবে, সেইটি আসলে কতটুকু আগালো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাক বিতণ্ডিতা, আমরা যে সমঝোতার রাজনীতি আসলে চাচ্ছিলাম সেই দিকে আমরা কতটুকু আগাচ্ছি, নাকি আসলে যে অনৈক্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলোই বহাল আছে? কারণ জামায়াতে ইসলামের ব্যাপারে কিন্তু আমরা বলতে শুনেছি অনেক নেতারা বলছেন যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। সেই কথাটিকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে আমরা আসলে জামায়াতকে আমরা দেখেছি 71-এ, যেখানে জামায়াত বলেছিল আসলে বিএনপিকে দেখেছে বা আওয়ামী লীগকে নির্দেশ করেছে, আওয়ামী লীগকে দেখেছে, অন্য কোনো দলকে দেখেনি। কিন্তু তারেক রহমান সেটি স্পষ্ট করে বলেছে যে 71-এ আসলে জামায়াতকে দেখেছে। সো এখন ধানের শীষ, লাঙল বা অন্যান্য যত দল আছে সবকিছু নিয়েই কথা হবে। একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো আসলে দেশে কি চলছে। আমাদের সাথে দুজন অতিথি আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, স্বাগতম আপনাকে। এবং আছেন এটিও তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, স্বাগতম আপনাকেও। নীলোফার চৌধুরী মনির কাছে যাব। এই যে মনোনয়নের ব্যাপারটি তখন থেকে আসলে ঘোরপাক খাচ্ছে এবং আপনাকে আমরা বিএনপির একজন অগ্রগামী নেতৃত্ব হিসেবে দেখেছি সবসময়, আপনি কেন মনোনয়ন পাননি? এটা তো থ্যাংক ইউ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এটা তো আমাকে প্রশ্ন করলেন আমি কেন ফেল করলাম, আমি তো বলতে পারবো না। আমি রেজাল্ট ভালো, আমি পড়ালেখা করি, তারপরে ফেল করলাম কেন আমি তো জানি না। কারণ পরীক্ষা নিয়ন্ত্রক যদি অনিরপেক্ষ হন তাহলে আমি জানি না, অথবা পরীক্ষা নিয়ন্ত্রকের যদি অন্য অনেক হিসাব থাকে যে হিসাবের মধ্যে আমি পড়ি না, যে হিসাবগুলো আসলে শোনেন, রাজনীতিকে বিজ্ঞান বলে এই কারণে যে এই বিজ্ঞান অন্য কোনো বিজ্ঞানের সাথে মিলে না। তো এই বিজ্ঞানটা একদম একটা অভিনব বিজ্ঞান, আজকে একটা হয়তো আরেকদিন আরেকটা হয়। তো আপনি ব্রিটেনের রাজনীতির সঙ্গে বাংলাদেশকে গুলিয়ে ফেলবেন, আমেরিকার রাজনীতির সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই যায় না, অথচ গণতন্ত্র কিন্তু এগুলো সবই গণতন্ত্র। আপনি পাশের দেশের ভারতের রাজনীতির সাথেও এই দেশের গণতন্ত্র মিলবে না। কিছু কিছু মারামারি মিলতে পারে, কিছু কিছু বকাবাজি মিলতে পারে, কিন্তু সব কিছু মিলবে না। ওখানে এখনও ভোটের একটা ব্যাপার থাকে, এখানে যেটা ইঞ্জিনিয়ারিং সবসময় হয়। আমেরিকায় ভোট সবসময় ভালো হয়, ঠিক হয়, এবং পোস্টাল ভোটটা পর্যন্ত ঠিক হয়, কিন্তু এখানে হয় না। এই জন্যই এটা রাজনীতি বিজ্ঞান, এক একখানে এক এক রকম অবস্থা দেখা যায়। এবং নির্বাচনকে ঘিরে আসলে কি ইঞ্জিনিয়ারিং হওয়ার পরিকল্পনা আছে সেটা এই নির্বাচনকে ঘিরে আপনার যেটা হওয়ার কথা, আমি যদি এক কথায় বলতে চাই, সরকারকে আমি দোষারোপ করতে চাই। সরকার এই দোষ থেকে নিজেকে কখনোই রক্ষা করতে পারে না, কারণ নির্বাচনের যে পূর্ব শর্তগুলো যা থাকে সরকার একটা শর্তও ফিল আপ করে নাই। সরকার যদি ফিল আপ করতো তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারত, দুই পক্ষের মারামারিতে সে স্টপ দিস বলতে পারত, সে ওখানে মার্ডার হওয়ার আগে অথবা চরম ইনজিউর হওয়ার আগে তাকে সেভ করতে পারত। এখনকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভ তো দূরের কথা, মারামারি করে এক গ্রুপ সদর্পে চলে যাওয়ার পরে বাকি যেটা লাশ থাকলো না ইনজিউর থাকলো সেটাকে কোনো মতে তুলে সেখান থেকে আবার পয়সা খাওয়ার জন্য আরেকটা চেষ্টা করে। তো এই যে জায়গাটা, এই আসলটাই ট্রমাটাইজ থেকে বের হতে পারে নাই। 2 নাম্বার, আপনার যত অস্ত্র লুট হয়েছে একটা অস্ত্রও কিন্তু উদ্ধার হয় নাই, মানে যেটুকু হয়েছে 3 ভাগের 1 ভাগ অস্ত্র, থানার অস্ত্র এখন পর্যন্ত বাইরে আছে। অবৈধ অস্ত্র সমানে বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকছে, কিন্তু এখন আর আগের মতো কোনো অস্ত্রই ধরা পড়ে না। তারপরে হলো গুলি, লক্ষ লক্ষ গুলি, প্রায় 6 লক্ষের অধিক গুলি আপনার ডাকাতি হয়েছে, সেই গুলি উদ্ধার হয় না একটাও। তো এই গেল 2টা। 3 নাম্বার আপনার প্রশাসনের যেভাবে রদবদল হয়েছে, এটা নির্বাচনী রদবদল না বলে সরকারের বিশেষ ক্ষমতা বলে বিশেষ চোখে দেখার জন্য রদবদল হয়েছে। কারণ প্রশাসনিক নির্বাচনী রদবদল হতে গেলে আপনার ইসির আন্ডারে হতে হয়। আমরা এটা না দেখে আমরা
সরকারের আন্ডারে দেখেছি। তো এই এবং অবস্থায় এইখানে আপনি কি লটারি সুষ্ঠু হচ্ছে। নির্বাচন আশা করছেন? আমি অবশ্যই করছি না। আমি বললাম রাজনৈতিক বিজ্ঞানে 2 কলম পড়ালেখা করার পরে আমি বললাম যে বাংলাদেশের যে সিস্টেমে এই মুহূর্তে নির্বাচন 15.5 বছরের পরে যে একটা অভ্যুত্থান হলো আপনাদের মতো বয়সের ছেলে মেয়েদের দিয়ে, সেই অভ্যুত্থানটা বৃথা চলে যাচ্ছে। আপনি যতই জুলাই সনদ করেন আর জুলাই প্রক্লেমেশন করেন, সেটা কোনো কাজেই আপনাকে দিবে না যদি আপনি নীতিগতভাবে ওই জায়গাটায় আপনি কিছু না পান বা কিছু না দেন। এইখানে ধরি মারো, ধরো মারো, কাটো খাও, লুটপাটের সাম্রাজ্য চলছে, রাজ্য থেকে সাম্রাজ্যে পরিণত হয়েছে। তো এইভাবে একটা দেশের নির্বাচন যখন নির্বাচনের ডামাডোল বাজছে, তখন আপনার কিভাবে নির্বাচন হবে, একটা আসনের একটা জায়গায়, একটা থানায়, একটা জায়গায়, লাইক আমি ভাঙার কথা বলবো, ফরিদপুরের সীমানা নিয়ে, মানে ইলেকশনে নির্বাচনের সীমানা নিয়ে দ্বন্দ্ব করে যখন চরম অবস্থা, পুলিশ দাঁড়িয়ে থাকলো, কিচ্ছু বলল না এবং কিছুই করতে পারলো না সেইখানে, তাহলে 300 আসনে যখন নির্বাচন হবে তখন কি করবে তখন কি আসলে? হবে? নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ। আমরা এটিও তাজ রহমানের কাছে শুনি। নির্বাচনের ঢামাডোল বাজছে, সেখানে জাতীয় পার্টি আছে নাকি নেই? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক নীলুফার মনি, দর্শক শ্রোতা সবাইকে সালামের শুভেচ্ছা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না, নির্বাচন কি এই ইলেকশন কমিশন করতে পারবে? আপা যেগুলো বললো, পুলিশ কি অ্যাক্টিভ এই নির্বাচনটা কন্ডাক্ট করার জন্য? 42,000 উপরে 200 সামথিং সেন্টার, এই সেন্টারগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা হবে? যারা এই সরকারের নিয়োগকর্তা, নিজে ইউনিস বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা, সেরাও ইলেকশনে যাচ্ছে, তারা একটা বুথ সেন্টার যদি দখল করে, ওইখানে পুলিশ কিন্তু চুপচাপ বসে থাকবো, কোথায় বলবে না। ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের আগে এত বেশি পুলিশের রদবদল হচ্ছে, যেটা মনিয়াপা বললো, একসাথে বলছি, এটা উচিত ছিল শিডিউল ডিক্লেয়ারের পর ইলেকশন কমিশন চেঞ্জিং করার জন্য। এখন এতগুলা সব জায়গায়, বাংলাদেশের অলমোস্ট 64টা ডিস্ট্রিক্ট, সব জায়গায় নতুন লোক বসানো হচ্ছে। তাই ইলেকশনটা ইলেকশন কমিশন করছে নাকি অন্তর্বর্তী সরকার করছে? একটু আগে আসার আগে দেখলাম আপনার টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন জুলাই অভ্যুত্থানে যা জড়িত তারা কিন্তু দুর্নীতিতে জড়িত হয়ে গেছেন। তার বক্তব্য অন রেকর্ড এখানে নিয়ে আসছি আমি। এখন যদি এরা দুর্নীতিতে জড়িত হয়, প্রশাসনে জড়িত হয়, তাহলে আগামী ইলেকশনটা ফেয়ার হবে কিভাবে? লেভেল প্লেইং ফিল্ডটা হবে কিভাবে? এবং সরকারের মুখপাত্ররা বলছে জাতীয় পার্টি নির্বাচনে যেতে পারবে। আমাদের ইসি কিন্তু এই ব্যাপারে এখনো কিছু বলেনি। দেখেন, সরকারের যিনি বলেছেন প্রেস সচিব, এত কথা বলে, এত মানে রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ওনার এই ফাংশন এটা না। পৃথিবীতে এই দেশ থেকে শুরু করে যত গণতান্ত্রিক দেশ আছে, প্রেস সচিবের কাজ কিন্তু অন্যটা। উনি হলেন ইউনুস সাহেবের প্রেস সচিব। ইউনিসের কাজ কি, গভর্নমেন্টের কাজ কি, এটা দেওয়া। ওনাকে পলিটিক্যাল বক্তব্যের বাইরে এটা অ্যাডভাইজাররা দেবে, ওর ইউনুস সাহেবের অ্যাডভাইজাররা দেবে। উনি দোষর বলল, সব কিছু বলার পরে বলছে নির্বাচন করতে পারবে। ইলেকশন কমিশন কিছু বলে নাই, ইলেকশন কমিশন সংলাপে ডাকে নাই, ঐক্যমত কমিশনের নামে একটা কমিশনে সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। এখন বলছে নির্বাচনে যাবে, হাত পা বেঁধে দিয়ে বলছে সাঁতার কাটো সমুদ্রেতে। জাতীয় পার্টি সেই নির্বাচনে গিয়ে কতটুকু ভালো করতে পারবে, কতটুকু লেভেল প্লেইং ফিল্ড পাবে, কতটুকু নিরপেক্ষতা থাকবে, এই ভোটারের নিশ্চয়তাকে দিবে ভোট দেওয়ার জন্য নিশ্চিন্তভাবে। আপনারা ইসিকে কিছু জানাননি, অ্যাকাউন্টেবল করেননি এই অবশ্যই ব্যাপারে? চিঠিতে অনেক চিঠি দেওয়া হয়েছে, ইসি এটাতে কোনো রিপ্লাই দিচ্ছে না, বলছে এটা বলতে পারবো না, বললে ঝামেলা আছে, বিকজ তারা প্রেসারে আছে। তো যে ইসি প্রেসারে থাকে সেই ইসি নির্বাচন করবে কিভাবে? সেইটা নীলুফার মনি তো আপা বললেন, আমিও বলছি যে এই ইলেকশন কমিশনকে জোর করে প্রতীক নিয়ে গেল। তারা নিজেরা বলেছে যে আমাদের এই প্রতীক নাই, আমরা দিতে পারবো না, গেজেটে নাই। সেই প্রতীক গেজেটে ঢুকালো, সার্কুলার করলো, আবার ইউনুসের দলকে সেই প্রতীকের একটা প্রতীক দিয়ে, যদিও ছোটোটা দিছে, পুরোটা দেয় নাই, কলি দিয়ে দিছে, এরা নিয়ে গেছে। এখন এরা যদি ইলেকশনে বলে না ইলেকশন হয় নাই, এই ইলেকশন ফেয়ার হয় নাই, যদি না জিততে পারে না, ভোটাররা মানে যে আশা তারা করছে তা সেটা যদি না পায়, তাহলে তো তারা বলবে ইলেকশন মানি না। তখন কি ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে আরপিওতে এইবার তো নতুন সংশোধনী আসছে, ইলেকশন বাতিল করে ফেলতে পারবে। সব কতটা ইলেকশন সেন্টার বাতিল করবে? আমার কাছে এখনও সন্দেহ যে এই ইলেকশন কমিশন কতটুকু ক্যাপেবল, কতটুকু মেরুদণ্ড শক্ত করে ইলেকশনটা করতে পারবে। আপনি জানেন না, অনেকটা সেন্টার আছে যেটা নদী পাড়ি দিয়ে কিন্তু সেন্টারে যেতে হয়। সেই সেন্টারে যদি মারামারি হয়, সংঘর্ষ হয়, সেখানে পুলিশ যারা দাঁড়িয়ে থাকবে তারা কারো পক্ষ অবলম্বন করবে না, রাদার তারা একদম দাঁড়িয়ে থাকবে। যেরকম বাবা বলছে, নিয়ে যায়, ছিনতাই করে যায়, মেরে দেয়, পার্টি অফিস জ্বালাই ফেলে, তারপরে তারা আসে বলে ও আচ্ছা আগুন লাগছে, ফায়ার ব্রিগেড ডাকতেছি আমরা।
এই অবস্থায় যদি চলে এই ইলেকশনটা, আগামী ইলেকশনটা এক তো ইনক্লুসিভ না, এক তো আপনার এখানে সবাই অংশগ্রহণ করছে না, এক তো এই নির্বাচন আপনার সবার একটা আশঙ্কা আছে যে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। 8 দলীয় জোট যা শুরু করছে, বলছে এই ইলেকশনে বিএনপিকে আসতে দিব না। আরে বাবা, তুমি দিবা না দিবা এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। এনসিপি বলতেছে এই ইলেকশনে জাতীয় পার্টিকে যাইতে দিব না, আর ইলেকশন কমিশন বলছে কোনো কিছু বলে নাই। সরকারের থেকে একজন বলছেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে। ইলেকশন কমিশন তো বলা উচিত প্রথম যে জাতীয় পার্টির কোনো নির্বাচন কমিশন, তাহলে এই সরকার যা বলবে ইলেকশন কমিশন তাই করবে, যেটা আওয়ামী লীগের সময় ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারতো না। আপনারা কি সরকারের সেই মুখপাত্রের কথায় নির্বাচনে যেতে সেফ ফিল করছেন? না, আমাদের তো আমরা বলছি যে আমরা নির্বাচন পরিবেশ দেখছি না এখনো পর্যন্ত। আপনি আমাকে দাওয়াতই দিলেন না, আপনি আমাকে সেই জায়গায় বসে আলাপ করার কিভাবে নির্বাচন হবে, কোন ফরম্যাটে হবে, কিভাবে করছেন সেটা আমাকে বলেনই নাই। কিন্তু আমাকে ঠিকই আপনি দাওয়াতে একটা কাজ একটা বলে দিয়ে বলছেন আসেন নির্বাচনে। এর মানে হলো সংখ্যা বাড়ানো। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো এই নির্বাচনে অংশগ্রহণমূলকটা করার জন্য যতটুকু করার করে ফেলো। জাতীয় পার্টি গিয়ে কিছু করতে পারবে না এখানে। ওকে, নীলুফার চৌধুরী মনি, এনসিপির আসলে ভবিষ্যৎ কি? তারা কি ভোটের সময় ভোট দখল করবে বা না জিততে পারলে পরে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি? দেখেন, এনসিপির ভবিষ্যৎ ছিল যেটাই হোক, তারা যে বয়সে ছাত্র রাজনীতি করার কথা সেই বয়সে মূল রাজনীতিতে চলে গেছে, মানে বাসের আগে কোঞ্চা গেছে। তারপরেও কিছুটা ভবিষ্যৎ ছিল যদি শেখার মতো মানসিকতা থাকতো। তারা এক নাম্বার জেনজি বলতে তারা অজ্ঞান যে তারা বিশ্ব, তারা সব কিছু, তারা ওই যে নজরুলের কবিতার মতো। তো তারা এটা মনে করে যাকে যা খুশি বিহেভ করা শুরু করলো, যার সাথে যে কোনো আচরণ করা শুরু করলো, যাকে যে কোনোভাবে ধমকানো শুরু করলো। রাজনীতি তো এটা না। ভাসানী যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাংলাদেশ যারা প্রতিষ্ঠা করেছিল, তারা কি কথায় কথায় ধমক দিতেন? 2 বছর 5 বছর পরে একটা খামোশ বলে চিৎকার দিতেন, শেষ, কাজ হয়ে যেত। তো এরা যখন এই ধরনের অবস্থা করলো এবং সেই সাথে মানুষ সব কিছু সহ্য করতে পারে, ধমকও তাও সহ্য মেনে নিয়েছিল, কিন্তু যখন তারা নিজেরা ইনকামের জন্য নেমে গেল আজান দিয়ে, আরে একটা বড় মানুষ একটা কলেজে প্রিন্সিপাল গেলে সে বললে 5 টাকার কাজ হয় না, কিন্তু একটা এনসিপি যে যারে সে জন্ম দিয়েছে না, শুধু তার সে নাতির বয়সী, সে বললে কলেজ শুদ্ধা তুলে আনা যায়। সিনিয়র সচিব পরিবর্তন, হ্যাঁ, সিনিয়র সচিব পরিবর্তন হয়ে যায়, সেটাই বললাম যে একবার সহ তুলে আনা যায়। শুধু তাই না, 100, 200, 500 কোটি, 1000 কোটি টাকার বদলি, ট্রান্সফার, যেমন বড় বড় তিতাস কি জানি জিএমটিএম থাকে না, এগুলা নাকি বিরাট মানে খরচাপাতি বদলির জন্য লাগে, সেগুলো পর্যন্ত তাদের আঙ্গুলি হলেও না চলে। একটা যে কোনো জায়গার ডিসিএসপি তাদের কথা দাঁড়িয়ে যায়। সেই এনসিপির আজকে এমন অবস্থা হয়েছে যে 1-2টা ইলেকশনে যখন তারা অ্যাটেন্ড করেছে তখন বুঝেছে যেখান থেকে তাদের শুরু ছিল, সূচনা ছিল, সেখানে তারা ডাব্বা মেরেছে। হ্যাঁ, বলতেই পারেন যে আপনার ছাত্রদল কী করেছে। আমার ছাত্রদল তো 15.5 বছর ঢুকতেই পারে নাই, সেটা তো আমরা মানতেই পারি নাই। আরেকটা হলো ওখানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু এনসিপির সঙ্গে ইঞ্জিনিয়ারিং হয় না, কারণ এনসিপি তো মনে করে সে বাংলাদেশের মালিক এই মুহূর্তে, আমি আপনি তার প্রজা। তো সেই জায়গায় এনসিপি যে কাজগুলো করছে আজকে সর্বশেষ পজিশনে, সে এখন পর্যন্ত ঠিক করতে পারছে না সে কার সাথে কাজ করবে। এনসিপির মধ্যে ইতিমধ্যে 3-4-5টা ভাগ হয়ে গেছে, টুকরা হয়ে গেছে। এক ভাগ মনে করে বিএনপির সাথে ইলেকশন করলে বেটার হবে, ক্ষমতায় যাওয়া যাবে। আরেক ভাগ মনে করে জামাতের সঙ্গে ইলেকশন করলে বেটার হবে, ওরাই বোধহয় ক্ষমতায় যাবে। আরেক ভাগ মনে করে না, আমরা একলাই 100, আমরাই 4-5টা মিলে 8-10টা মিলে একটা ছোট ছোট কমিটি দল নিয়ে করব, সেটার উপর আমি ছড়ি ঘুরাতে পারবো। জামাতের সঙ্গে পারবো না, বিএনপির সঙ্গে তো পারবোই না ছড়ি ঘুরাতে, এদের সঙ্গেই থাকি, এটা নিয়ে করবে। আরেক গ্রুপ মনে করছে আমি কোনটায় যাব, কার সাথে সাপোর্ট দিব, এটাই নিয়ে চিন্তা করতে পারছে না। এই অবস্থা যদি এনসিপির হতে থাকে, তাহলে আপনি মনে করেন আগামী দিনে এনসিপি এই নির্বাচনে, আমার বলতে খুব খারাপ লাগছে, আমি তাদের মায়ের বয়সী, এই দিনে আমি বলে যাচ্ছি, এই ইলেকশনে অ্যাটেন্ড করার পরে তাদের রেজাল্ট দেখে তাদের অস্তিত্ব সংকটে এমনিতেই আছে, বাকিটুকু অস্তিত্ব থাকবে না। আজকের যে প্রধান উপদেষ্টা, উনি একটা দল বানিয়েছিল 11 সময়, সেই দলের মানে আমরা বলি যে মুসলিম লীগে তো এখন চেয়ার আছে তো পায়া নাই, টেবিল আছে তো মাথা নাই, এরকম বলি। ওনাদের কিছুই ছিল না, চেয়ার টেবিলের অস্তিত্বই ছিল না, পায়া তো থাকা দূরের কথা। তো সেই তারা আবার কিংস পার্টি এখনও বানিয়েছে। তো সেই কিংস পার্টি কি করবে,
এইবারও উনি ডাব্বা খেয়েছেন এই জায়গায়। এটা যদি ডাব্বা খায় তাহলে বিএনপিও যদি ইঞ্জিনিয়ারিং এর শিকার হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা কি জামায়াতে ইসলাম করবে, বা জামায়াতে ইসলামকেই কি আমরা সম্ভাবনাময় দল হিসেবে দেখছি? দেখেন এইখানে একটা কথা আছে, এইখানে দেশীয় অপরাজনীতি, একটা সুশীল সমাজ বলে খ্যাত, কিন্তু সুশীল না, আমি অরিজিনাল সুশীলদের এই কথাটা বলছি না, তথাকথিত সুশীলদের বলছি, সেটার সাথে আন্তর্জাতিক জিওপলিটিক্স যারা মুরলেরা কাজ করছে তারাই মেটিকুলাস ডিজাইন বলেন আর আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, ঘটনা একই। ওই গ্রামে বলে যে সুতিলে ঠ্যাং পইতে নে যায়, আপনি যেদিকেই শুবেন আপনার উল্টা দিকে আপনার পা থাকবে। তো সেই অবস্থায় আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সেই জায়গায় যদি এখনও সম্পূর্ণ প্রত্যেকটা দল যদি সোচ্চার না হয়, তারা যাকে মনে করবে, দেখবেন আপনি কোনো কোনো দল বলে আমাদের এখানে তো এখন বিদেশিরা অনেক আসে, আমরা তো আগামী দিনে ক্ষমতায় যাব, আমাদের সাথে এখন অনেক আন্তর্জাতিক মানের কথা হয়, আমি তো নিজেকে এখন অনেক বড় কিছু মনে করি। এটা কিন্তু ছোটখাটো কোনো নেতা বলেন, একদম প্রথম দ্বিতীয়। এবং যারা সুবিধা পাবে তারা কেন সোচ্চার হবে? আসলে যারা সুবিধা পাবে তারা তো সুবিধার মধ্যেই আছে, তাদের কিন্তু তারা প্রথম চায় কি নির্বাচন না হোক। নির্বাচন না হলে যে লাভটা সেটা হলো আমি তো এমনিই সরকারের ঘাড়ে উঠে বসে আছি কান ধরে, সরকারের এদিক ওদিক তাকানোর কোনো ক্ষমতা নাই। যদি কিছু হয় তাহলে দায় দায়িত্ব সরকার নিবে, আমি তো কিছুই না, আমার তো কোনো পদ পদবি নাই। তাহলে এই 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 মজার চেয়ে কিন্তু আর কোনো মজা হয় না। এবং ইতিমধ্যে ওই সময়টায় নিতে নিতে আমি আমার দলটাকে আরও একটু পুক্ত বানাবো, এটা আমার তো কোনো সমস্যা নাই। বরং সে যদি সরাসরি ক্ষমতায় আসে তখন সমস্যা, তার জবাবদিহির সমস্যা, তার সব কিছুতে দখল করলে আপনি 2 আনা নিলে আমাকে 1 আনা দিতে হবে, ওই ভাগাভাগির সমস্যা, এগুলো এখন তার কিছুই লাগছে না। এবং এই কথাগুলো আসলে নীলুফার চৌধুরী খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে গত 1.5 বছর ধরে বিএনপি বলছে যে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে বা কম্প্রোমাইজ করে করে আসছে। বিএনপি আসলে এই ব্যাপারটা সম্পর্কে কিছু করছে না কেন? সব তো বুঝতে পারছে যে আসলে আশেপাশে কি হচ্ছে। বিএনপি তার কি কোনো স্ট্যান্ড নেই? আমার কাছে যা মনে হয়, একটা হাতিকে যদি আপনি অনেক দিন বেঁধে রাখেন, পরে যদি প্লাস্টিকের চেয়ারও বেঁধে রাখেন, হাতিটার রশিটা খুলে মনোবল হারিয়ে গেছে। ওই প্লাস্টিকের চেয়ারকেও সে একটা দত্ত মনে করে, সে আর নড়াচড়া করে না। বিএনপি যে সরি টু সে আমি এই দলটাই করি, তারপরেও আমি বলছি বিএনপি যেটুকু পারে নিজের দলের সঙ্গে পারে, আমাদের মতো পোর খাওয়া লোকগুলারে যতটা ধাক্কা দিতে পারে। বিএনপি ওই জায়গাটায় মনে করে যে এরা যদি কষ্ট পায়, রুষ্ট পায়, যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে আমি কি করব। কিন্তু আপনাকে ওই যে বলছে না জামাতের সেক্রেটারি যে আঙ্গুলকে বাঁকা করতে হবে, ঘি আমার চাই, আমার ঘি চাই বা না চাই, আঙ্গুল একটা পর্যায়ে ঘি যখন নিচে নেমে যায় তখন আপনাকে আঙ্গুল বাঁকা করে তুলতে হয়। প্রথমের ঘিটা আঙ্গুল বাঁকা না করলেও চলে। বাংলাদেশের গণতন্ত্রের ঘিটা এখন নিচের দিকে, আপনাকে তুলতে গেলে ওইখানে আঙ্গুলটা বাঁকা করতে হবে, সময় এবং সুযোগ বুঝে। এই জিনিসটা যত তাড়াতাড়ি যে দল বুঝবে, যে দলের পাওয়ার আছে, পাওয়ার ইউটিলাইজ করার ক্ষমতা আছে, ইউটিলাইজ করার পাওয়ার আছে, তারা বুঝলে দেশের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। আর যদি তারা না বুঝে, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, দেশটাকে আবার ডুবাবে এবং জনগণ এই অবস্থার মধ্যেই যাবে যে আওয়ামী লীগের সময়, ফ্যাসিস্টের সময় চালের দাম 80 টাকা, 90 টাকা, ফ্যাসিস্টের বাইরে চালের দাম 100 টাকা। ওকে, এটিও তাজ রহমান। আপনাদের দল থেকে বেরিয়ে যাওয়া জাতীয় পার্টি কিন্তু একটি জোট গঠন করেছে এবং তারা তো আসলে নির্বাচনে যাওয়ার উদ্দেশ্যেই জোট গঠন করছে। তো সেই সব কিছুকে আসলে পাশে রেখে আপনারা কি করছেন? আপনাদের পরিকল্পনা কি? রাজনৈতিক দলের পরিকল্পনা তাকে নির্বাচনে অংশগ্রহণ করা, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়া। আপনারা তো সেফ ফিল করছেন না, এখন আসলে নির্বাচন চলেই এসেছে। নির্বাচনের প্রস্তুতি রাখা হচ্ছে, নির্বাচন তো চলে আসছে, শিডিউল ডিক্লেয়ার হবে বাংলাদেশের, কিন্তু শিডিউল ডিক্লেয়ারের পরেও ইলেকশন বাতিল হয়েছে। তার মানে আপনি এখনো বাতিল হওয়ার বা পিছিয়ে যাওয়ার শঙ্কায় আছেন? সংখ্যায় তো এই দেশে সব মানুষ, রাজনৈতিক দলও আছে, সাধারণ মানুষও আছে, খুব বেশি সংখ্যায়। মানুষ মনে করছে যে এখনও সব কিছুই অস্থিতিশীল অবস্থায় আছে। ইউনূস সাহেব কথা বলে না, চুপচাপ বসে থাকে, যখন মুশকি হাসে তখন মনে করতে হবে এটার ভিতরে কোনো একটা কারণ আছে, এই কারণটা পরের সপ্তাহে ডিক্লেয়ার দেওয়া হবে। উনি কথা বলে না, কিন্তু এটা আরেকটা উনি খুব ভালো একটা শিক্ষা অর্জন করছে। সরকার প্রধানের মুখ থেকে তো কথা শুনতে হবে, জাতি জানতে হবে কি হচ্ছে কি না। এখানে শফিককে দিয়ে আপনি গালাগালি করাচ্ছেন, অনেকে তুচ্ছতাচ্ছিল্য করাচ্ছেন, সেই জায়গায় দেশের অবস্থা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। অনেক দিন ধরে দেখলাম সেনাবাহিনী প্রধানের কোনো বক্তব্য নাই, একদম চুপ।
যে ইলেকশন কন্ডাক্টের জন্য জামাত নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে প্রতিটা সেন্টারে 5 জন করে সেনাবাহিনী দেন। 42,000 সেন্টারে যদি 5 জন করে সেনাবাহিনী দেওয়া হয় 2,10,000 সেনাবাহিনী প্রয়োজন। এতটুকু আমাদের নাই। এতটুকু আছে নাকি? আমাদের কি করে হয়? তাহলে জামাত যারা নিজেরাদের মনে করছে আগামী 200টা আসন পাবে, কালকে জামাতের আমির সাহেব বললেন যে যদি 200 আসন পেয়ে আমরা নির্বাচিত হই, এই কথাবার্তা কিন্তু বলছে জামাত, সেই আসনে যদি একটা আসনে যে ফুয়াদ সাহেবকে যেটা করা হলো, এটা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না, কিন্তু এইটার জন্মদাতা কিন্তু এই মব কালচারের ওনারা। 5 আগস্টের পরে বাংলাদেশে মব নামের একটা কালচার এত বেশি শুরু হয়েছে, আপনার বিরুদ্ধে আমার মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আমি আপনাকে মারবো, আপনাকে গালি দিব, আপনার অফিস পোড়াবো, রাজনীতিতে ভিন্ন মতকে একবার পিষিয়ে মাটির নিচে দেব, সেই কালচার আমরা কিন্তু বিরোধিতা করে আসছি। এই 5 আগস্ট থেকে নিয়ে আমরা বলেছি এটা আরেকটা রাজনীতির একটা বড় একটা মানে ক্ষত তৈরি হচ্ছে, যে ক্ষতটা কিন্তু এই জাতিকে অনেক দিন ভোগাতে হবে। এখন যারা বলতেছে কালকে ফুয়াদ ভাইয়ের যেটা করা হয়েছে, আপনি ফুয়াদ ভাইয়ের পছন্দ করেন না, যারা বলছে ফুয়াদ ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দেন, মতবিরোধ দেন, কিন্তু চামড়া তুলে নেবেন, আরে ভাই তোমরা তো চামড়া অলরেডি তুলে নিয়েছো মানুষের, দেশের ভিন্ন মতের মানুষকে। তখন যদি তোমরা এটা চিন্তা করতে যে আমরা একটা স্বাধীনতা এখন আপনার ট্যাগিং করার একটা হচ্ছে কি জানেন, স্বৈরাচার আর স্বৈরাচারের দূষর, এই দুইটা শব্দ দিয়ে বাংলাদেশের ইলেকশনও পার করে দেওয়া হবে, 15 মাস পার করে দেওয়া হয়েছে, নির্বাচন পার করে দেওয়া হবে, যা যা করা সব করা হবে। আজকে আরেকটা বক্তব্য, এবং আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিছু করার নেই। না আমরা অর্থ কি করব, গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাব আমরা, সেটা আপনি আমাদের ইনস্টিগেট করছেন। আপনি আহ্বান করবেন না সবকিছু ঠিক করে, বিএনপি তাকিয়ে তাকিয়ে দেখছে, জাতীয় পার্টি তাকিয়ে দেখছে, তাহলে কি হবে? আজকে অর্থ উপদেষ্টা বলছে যে না ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পরেও আমরা কাজ করে যাব। এর মানে এখানে কত মজা যে আছে, ওনারা করতেই হবে, হাত দিতেই হবে। ইলেকশনের পরে আর 1.5 মাস 2 মাস ইলেকশন, ইঞ্জিনিয়ারিং এর জন্য আর বিকল্প আপনি আর হাত দিবেন কেন? আপনি অফ হয়ে যাও, আপনি ইলেকশনের ফরম্যাটে যান না। চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে, চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক সহ সবকিছুতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবার মজার কথা শুনি, কি কি মজা আছে নির্বাচনের ভেতর। শুনেন, আমরা আজকে আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন যে উনি নিজে ওই ক্ষমতা অ্যাটর্নি জেনারেল থেকেও নির্বাচন করতে পারবেন। আজকে ইলেকশন কমিশনের এক কমিশনার বলেছে কেউ উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা কেন বললো জানি না, নিশ্চয়ই তাদের এই বার্গেনিং পয়েন্টে এক হয় মিলেনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট প্রতিদিন একটা ফর্মুলা চিন্তা করছে যে আমরা কোন ফরম্যাটে গিয়ে নির্বাচন নিয়ে কোনো বার্গেনিং চলছে কিনা বিভিন্ন দলগুলোর মধ্যে। চলছে না মানে কি বললেন আপনি? অবশ্যই চলছে। তাহলে আমাদেরকে আসলে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার দরকার কি? বার্গেন করে বসিয়ে দিলেই তো। সেই জিনিসটাই তো বলতে চাচ্ছিলাম যে আমাদের, আপনি যাবেন বুথ সেন্টারে, ক্যান্ডিডেট যাবে বুথ সেন্টারে, জনগণ যাবে ভোট দিতে, এটার নিরাপত্তা কে দিবে? এদেশের ক্যান্ডিডেটদের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা, যারা ভোটের সাথে সংশ্লিষ্ট থাকবে, সাধারণ যারা মানে আজকে 300 জাজের মানে ম্যাজিস্ট্রেট চাইছে বিচারক, আপনার ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার চিফ জাস্টিসের সাথে দেখা করে বলেছেন আমাকে 300 আপনার বিচারক দেন যাদেরকে আমি ইলেকশন করাবো। এই 300 কোত্থেকে দিবে আমি তো চিন্তা করে পারছি না। আপনার উনি তো লয়ার, আমার মনিয়াপা, জুডিশিয়ারি অলরেডি শর্টেজ আছে জাজেস এবং ম্যাজিস্ট্রেটস, এটা কোথার থেকে দিবে? আবার ভাইরাল হচ্ছে ভিডিও কল, শফিক বলছে, ডক্টর ওই শফিক না মাসুদ, যে আমাদের ওই ইসলামিক ব্যাংকের যারা আছে তাদেরকে আগে থেকে ট্রেনিং দিয়ে দিতে হবে কীভাবে কী করা লাগে। তাই ইলেকশন তো রিগিং করার চিন্তাধারা আছে পলিটিক্যাল পার্টিস। যখনই আপনি এনসিপি দেখবে তারা পাচ্ছে না তাদের কাঙ্ক্ষিত ফলাফল, তখনই দেখবেন এই দেশের ঝামেলা তৈরি হয়ে যাবে। নীলুফার চৌধুরী মনি, যে আমরা আসলে গণ অভ্যুত্থানটা তো এই কারণেই ঘটেছিল, কারণ আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, বা আপনি 71-এর স্পিরিট বলেন যেটি এতদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল, এখন জুলাই স্পিরিটটা সেই একইভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা বিভিন্ন জায়গায় কোটা দেখতে পাচ্ছি, বিভিন্ন সুবিধা দেখতে পাচ্ছি। আসলে আমরা এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? তাহলে আমাদের অভ্যুত্থানটা ঘটলো কেন? এটার উত্তরটা আপনার কাছেই আছে, কারণ আপনার বয়সটা ওই জায়গাতেই। আপনারা যদি না দিতে পারেন আমরা অনুমান করতে পারি, এবং যেটা দেখি সেটা বলি। আপনার মনে করেন যে ক্ষুদ্র কোটা থেকে বৃহৎ কোটায় আমরা উপনীত হয়েছি, সব জায়গায় এখন কোটা। আপনি গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার পরিবারকে সরকার করবে, দেশ করবে, এটা কিন্তু এককালীন একটা হয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের জন্য আলাদা কোটা রাখতে হবে, তাহলে তো একই জায়গায় হলো। ওই 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 71-এ যারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের কোটাটা ওই একই জায়গায় তো হলো। এনারাও শহীদ হয়েছেন, আমি আবারও বলছি, সম্মান দিয়ে বলছি, তাদের এককালীন দিয়ে দেন। আপনি একসঙ্গে থুক বরাদ্দ আপনি
500 কোটি টাকা দিয়ে দেন, 5000 কোটি টাকা দিয়ে দেন, ক্ষতি নাই। দেশ তো এমনিই আপনার দেউলিয়া, না হয় আরেকটু দেউলিয়া হলো, কিন্তু ওই ওই জায়গাটায় কোটা। প্রত্যেকটা জায়গায় আপনার মনে করেন এই যে বলে দিচ্ছে এনসিপি আলারা অমুককে চাকরি দাও, তমুককে চাকরি দাও, সেই তাহলে আবার কোটার মধ্যে আমরা গেলাম। কিন্তু এই কোটাটা অঘোষিত কোটা। তা ঘোষিত কোটার চেয়ে কিন্তু অঘোষিত দৃশ্যমান শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু বেশি মারাত্মক। এই যে মারাত্মক শত্রুতার মধ্যে যে আমরা পড়েছি, কাদের জন্য? এই প্রজন্মের আমাদের সন্তানদের জন্য। এটা তো সহজেই আমি এই জায়গা থেকে উতরাতে পারবো না যদি আমরা তাদের সহযোগিতা না পাই। কথায় কথায় আপনি বললেন রাজুতে আয়, রাজুতে যাইতে যাইতে আপনার অবস্থাটা কোথায় নিয়ে গেছেন একবার খেয়াল করছেন? এখন রাজুতে কেন, মহারাজুতে বললেও কিন্তু আর লোক আসে না, লোক আসে না কিন্তু। তো এই যে লোক আসে না, 2 দিন পরে কি হলো? এই যে বলেন যে 3 জোটের রূপরেখা এরশাদের আন্দোলনের পরে হওয়ার কথা ছিল, এটা হয় নাই। এটার জন্য বিএনপি আওয়ামী লীগ কেউই তেমনভাবে চাপ দিয়ে চায় নাই। বিএনপি আওয়ামী লীগই তো মেন দল ছিল, চায় নাই, হয় নাই। তো এখন আপনারা যে চাচ্ছেন এই যে জুলাই প্রোক্লেমেশন, জুলাই সনদ, সেগুলো চাইতেছেন, আবার আপনি বলতেছেন রাজুতে আয়, আবার আপনি বলতেছেন যে এটার জন্য এইখানে টাকা খরচ করতেছেন, ওইখানে চাঁদাবাজি করতেছেন, ওইখানে দখলদারিত্ব করতেছেন, ওইখানে আপনি বদলি বাণিজ্য করতেছেন। তা এই যে করতেছেন, তাহলে আপনি তো আপনি নিজেকেই হত্যা করলেন। বিপ্লবীরা যখন স্বার্থ নিয়ে চলে, সেই বিপ্লবীরা নিজের সন্তানকে নিজে খায়। আজকের বিপ্লবীদের দেখে নিজেকে যারা বিপ্লবী দাবি করে, মাস্টার মাইন্ড দাবি করে, তারা কিন্তু নিজের রক্ত নিজে খাচ্ছে। এই নিজের রক্ত নিজে খাওয়া অবস্থায় কতক্ষণ একটা জাতি টিকতে পারে, সমাজ টিকতে পারে, কিংবা একটা গোষ্ঠী, মানে বিশেষ গোষ্ঠী তো ছাত্ররা, তারা টিকতে পারে। এবং ম্যাক্সিমাম ছাত্ররাই তো এখন চলে গেছে ব্যাক টু দ্য যে পাকিস্তান পন্থা দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু এখন বলা শুরু করেছে যে আমরা স্বৈরাচার তাড়িয়ে রাজাকারকে নিয়ে এসেছি দেশে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে যা দেখছি, আগে একচেটিয়া ভারতের শিল্পীরা আসতো, আমরা গান দেখতাম বা না দেখতাম, শুনতাম। এখন একচেটিয়া পাকিস্তানের শিল্পীরা আসে, আমরা সেটাও দেখছি যে ওই শিল্পীরা গান গাইলে সেটা কিন্তু সমস্যা হয় না। বাংলাদেশের শিল্পীরা গান গাইলে আপনার কয়টা কনসার্ট হয় এখন দেখেন, সব বন্ধ হয়ে গেছে। কয়টা আপনার স্কুল কলেজের আপনার শরীর চর্চা, আপনার সঙ্গীত শিক্ষক বাদ দিলেন, দিছেন শরীর চর্চা মানুষের জীবনের অপ্রয়োজনীয়। ইসলাম নিজেই নামাজটা তো একটা শরীর চর্চারই অংশ। আপনি যেইখানে এটা ছাড়া কোনো জাতি, কোনো পৃথিবীর কেউ চলতে পারে না, সেটাও আপনি বাদ দিয়ে দিলেন। তাহলে এই যে আপনি বাদ দেওয়া রাজনীতির মধ্যে নিজেকে জুড়ে দিলেন, এই জায়গাটা এটা কোথায় যায় উপনীত হবে? তো সেইখানে আপনার আজকে এই 1 বছর আপনার জামাতকে, শিবিরকে আপনি অন্য নাম দিয়ে প্যানেল পাশ করাইলেন, ডাকসু সহ সবগুলা। আজকে কি হলো? ইকবাল হল, জহুরুল হক হলে আপনার পাকিস্তানের পতাকাকে রাস্তার মধ্যে লেপে দেওয়া হলো, এবং আজকে আসলে বেগম রোকেয়া দিবস, এটা কিন্তু মারাত্মক একটা কথা। আমরা তো চাই না কোনো দেশকে অপমান দিবসে কিন্তু আমরা বেগম রোকেয়াকে নিয়ে এখন বিভিন্ন আমলনামা বের করা হচ্ছে। আমরা দুজন এই জায়গায় বসে কথা বলতে পারছি বেগম রোকেয়ার কল্যাণে, তো সেই জায়গায় এসে এমন দিনে 2025-এ এসে আমরা আসলে আমাদের একজন নারী জাগরণের অগ্রদূতকে নিয়ে এমন কথা দেখতে পাই, এটা আসলে কতটুকু প্যাথেটিক? এটার কারণ আছে, তারা বেগম রোকেয়াকে মনে করে তাদের চরমতর শত্রু। এই কারণে বেগম রোকেয়া যদি না থাকতো আপনি উপস্থাপন করতে পারতেন না, আমিও টকশো করতে পারতাম না, নেভার অ্যান্ড এভার। হ্যাঁ, তো এই এরিয়ার মানুষগুলো শুধু কিন্তু বাংলাদেশ না, আপনার কলকাতা থেকে শুরু করে এই যে বাংলা ভাষাভাষী, এইখানে কিন্তু সে উত্তরণ ঘটিয়েছে। তো সেই জায়গায় তাকে যদি ভ্যানিশ করে দেওয়া যায়, আবার আপনাকে যে ঘরে ঢুকাবে, ঘরে ঢুকানোর জন্য তো কিছু আয়োজন আছে, কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর আগে এগুলা ভুলায় দিবে। আপনার যেমন এখন ওই যে স্বাধীনতার কোনো একজন টকারকে দেখলাম, টকশো করে যিনি, হঠাৎ করে, আমি রাজনীতিও করেন না এই জন্য আমি এই কথাটা বললাম, সে বলছে স্বাধীনতার যে আত্মসমর্পণ করে, কার কাছে আত্মসমর্পণ করেছে এটা নিয়ে তার বহু দুঃখ। সে এটা বলতে গিয়ে কি করছে, মাঝখানে একটা লাইন বাদ দিয়ে দিছে, একটা বানানো পেজ দেখিয়েছে। তো এই ধরনের কাজগুলো অপসংস্কৃতি, অপরাজনীতি, অপশিক্ষা, এগুলো আমাদের কোথায় নিয়ে যাবে এখনো যদি আমরা ধরতে না পারি? এই যে আমি একটা পাতা নিয়ে এসে আপনাকে এইরকম দেখাইলাম আর হয়ে গেল, তা কিন্তু সম্ভব না। এখন কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে এই যে বটবাহিনী। আগে আমি যখন আপনার বয়স ছিলাম তখন আমি রাজনীতি করি, কিংবা তার চেয়েও আরও কম বয়স,
তখন থেকে আমি ছাত্র রাজনীতি করি, এই পর্যন্ত এই বয়সে এসে আমাকে গালি শুনতে হচ্ছে। অথচ আমি কিন্তু আপনার কম বয়স থেকে তখন কিন্তু আমি গালি শুনিনি, আমি দেখতে কিন্তু খুব বেশি খারাপও ছিলাম না, আমি কিন্তু গালি শুনি নাই। তাহলে আমাকে আমার মতো এই বয়সে পরিণত বয়সে আমাকে কেন গালি শুনতে হবে একটা বটবাহিনীর কাছে? তার মানে কি, যে সমস্যার সৃষ্টি করছে তাদের সমস্যা, দেশের উন্নয়ন করলে সেটাই সমস্যা, দেশের সমস্যার সৃষ্টি করলে তাদের কাছে কোনো সমস্যা না। তো এইটাই যখন নেগেটিভ যখন পজিটিভ হয়ে যায়, তখন তো আপনাকে নেগেটিভটাকে নেগেটিভ বানাতে হবে, আইদার আপনাকে ভ্যানিশ হয়ে যেতে হবে। আপনার জাতিসত্তা, আপনার সংস্কৃতি সত্তা, আপনার জীবনের চলার সত্তা সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটিও তাজ রহমান, আমরা আসলে একটি শঙ্কিত অবস্থায় এখন আছি। আমরা যদি টক শোতে বসে আসলে আমরা যেসব কথা বলছি সেটিও খুব আতঙ্ক সৃষ্টি আমাদের মধ্যেই করছে এবং সাধারণ জনগণের মাঝখানে তো করছে। তাহলে কোনো দল যদি ক্ষমতায় না এসে এখনই দেশ চালানো শুরু করে বা সবকিছু রদবদল করার চেষ্টা করে, তাহলে আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনের পর কি হতে যাচ্ছে? স্বাধীন বাংলাদেশে এখন টকশোতে এসে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। আপনি কালকে আমার ফেসিসের পক্ষে ছিলেন, হঠাৎ করে আমি একটা ভুল করলাম, আমার মতবিরুদ্ধ আপনার সাথে হইতেই পারে, এজ অ্যাঙ্কর হিসাবে আপনি সেটাতে প্রতিবাদ করলেন, এখন আপনাকে নতুন ট্যাগিং শুরু হয়ে গেল, বলে না এই আসলেই ছিল ফেসিবাদের পক্ষে। এখন মুক্তিযুদ্ধকে টোটালি বাদ দিয়ে 24কে যদি আপনি সামনে নিয়ে আসতে চান, 24কে ঘটনাতে আমরা সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আপনি 24কে উপরে নেওয়ার কোনো সিস্টেম বা কোনো জায়গা আছে কি না? নাই। মুক্তিযুদ্ধটা হয়েছে পাকিস্তানকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা স্বাধীন রাষ্ট্র, 9 মাসের যুদ্ধের আমরা এই মুক্তিযুদ্ধ অর্জন করেছি। এখন যদি আপনারা সেই মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর মানেন না, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে যাচ্ছেন, 24টারে সামনে নিয়ে আসছেন, 24-এর জন্য ফান্ড করছেন, একবার না হাজারো বার করেন, ঠিক আছে, অসুবিধা নেই, সেটা একবারে করে ফেলেন। আপনি 100 কোটি না 200 কোটি দিয়ে প্রথম সার্জিস্টে দিলেন দায়িত্ব, আহত মুক্তিযোদ্ধাদের আপনার পুনর্বাসন করার জন্য যা করার, সার্জিস্ট চলে গেলেন। নতুন রাজনৈতিক দল হলো এনসিপি, তারা এই যে নির্বাচনী ক্যাম্পেইন, 400 গাড়ি নিয়ে যাওয়া, সার্কিট হাউস ইউজ করা, এগুলা দেখবে কে? কারা দেখবে? কে কথা বলবে এটার বিরুদ্ধে? রাজনীতিতে এখন চলছে যারা সরকারের মদতপুষ্ট তারা একটা বেনিফিট পাচ্ছে, আর যারা সরকারের না তাদের আর কোনো সুযোগই নেই। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কোনো জিনিসই নেই। এই আগামী নির্বাচনী সেটা যখন হবে, তখন অবভিয়াসলি আপনি যখন আপনার প্রপোর্শনের শেয়ারটা না পাবেন, তখন আপনি প্রতিবাদ করবেন, ওর আপনি চুপচাপ করে বসে থাকবেন। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে। নীলুফাপা যদি ক্যান্ডিডেট হিসাবে যায়, আমি ক্যান্ডিডেট হিসাবে যাই, আমার যে প্রপোর্শনের যেটা লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে আমি যতটুকু পাওয়ার, আমি যদি না পাই, সেই নির্বাচনে আমি না হোক, আমার সমর্থকরা একসময় অতিষ্ঠ হয়ে ওদের সাথে তখন কি হবে? মারামারিতে সংঘর্ষ হবে, যুদ্ধ জড়িয়ে পড়তে পারে। এবং সেই আশঙ্কা আমি মনে করছি সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপি, আওয়ামী লীগ যেহেতু নাই, এখানে 8 দলীয় জোট জামাত নেতৃত্বে এবং বিএনপির মধ্যে একটা বিশাল সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। আমি যে রাজনৈতিক কর্মী হিসাবে সন্দেহ করছি যে আগামী দিনে এটা হওয়ার পসিবিলিটি আছে। এই পসিবিলিটিটা যদি বাস্তবে রূপ নেয়, আল্লাহ না করুক, তাহলে তো এই দেশের নির্বাচন তো কি দেশকে আর একটা গৃহযুদ্ধের যুদ্ধে যাবে? আমরা যে অস্ত্রগুলো, আমরা নীলফার চৌধুরী মনিকে একটা সেকেন্ড বলে দেই, অস্ত্রগুলো গিয়েছে নিয়ে ট্রেনিং করা হয়েছে। এই সজীব ভুইয়া বলেছে, সজীব ভুইয়া নিজে বলেছেন যদি ওই দিন না হইতো, আমরা ট্রেনিং ছিলাম 5 তারিখে, যদি শেখ হাসিনা না যেতেন, আমরা ট্রেন ছিলাম যুদ্ধ করার জন্য। এই যুদ্ধের অস্ত্রগুলো কোথায়? এগুলো নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা শুরু হবে না। তো এই ইউনুস টাকা অবস্থা নীলফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শেষ করব। তাহলে কি আসলেই দেশ একটি গৃহযুদ্ধের দিকে আগাচ্ছে? এই যে এত মেটিকুলাস প্ল্যান, এত ইঞ্জিনিয়ারিং এর পরে আসলে কি হবে? দেখেন, সূত্র মিলালে তো তাই হয়। সূত্র যদি আপনি মিলান, এটা তো গৃহযুদ্ধের মতোই এখনো চলছে। যে কোনো মানুষ বলতে পারেন গৃহযুদ্ধের শুরুর, হঠাৎ করে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, রাস্তায় হেঁটে যাচ্ছে তাকে মেরে ফেললেন, আপনার একটা কাজের বুয়া রাখছেন তাই সে 2 জনকে মেরে ফেললেন। এই যে জিনিসগুলো আইন সবাই নিজের হাতে তুলে নিচ্ছে, অথচ ওই কাজের বুয়াটাই যদি জানতো যে তার যে থানায় থাকে, যে শহরে থাকে, সেই শহরে কেউ কাউকে একটা নর্মাল বিট করছে, নর্মাল, তাকে থানায় ধরে নিয়ে গেছে, তার শাস্তি হয়েছে, তার 6 মাসের জেল হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু ও এই সাহসটা পেত না। ও জানে ওর একটা সিন্ডিকেট আছে, ও জানে এখান থেকে কিভাবে উতরাতে হয়, তাকে কতটা প্রশিক্ষিত। তো সেইখানে প্রতিদিন যে দেশের থানা
যে দেশের পুলিশ থেকে পুলিশ ডিএমপি থেকে বলা হয় যে 10 মাসে গত 10 মাসে প্রতিদিন 20 জন করে অপমৃত্যু হয়েছে, খুন হয়েছে। তো গড়ে 20 জন করে যে দেশে খুন হয় সে দেশে আর কি থাকলো আপনার বাদ গৃহযুদ্ধে। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, এটিও তাজ রহমান আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেশে এখন যে বিচার বহির্ভূত হত্যা বা ধর্ষণের কথা যাই বলি না কেন, যেমন এখন চলছে এগুলো আসলে চলতে থাকলে এবং বিচার কার্য যদি ভালো মতো সম্পন্ন না হয় তাহলে কিন্তু আসলে একটি প্রজন্ম আসলে অন্যরকমভাবে বেড়ে উঠবে। তারা মনে করবে যে অপরাধ করা কোনো অপরাধ নয়, সেটি আমরা নিশ্চয়ই চাই না এবং আমরা দ্রুত এসব থেকে বের হয়ে আসবো সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।